আমরা আসলে ক্রিকেট এবং ফুটবল দুটোই পছন্দ করি। ফুটবলে যেমন সবাই লাথি দিয়েছে একবার হলেও, ক্রিকেটেও আমরা বল ঠেকিয়েছি। এই প্রজন্মে অবশ্যই এখন অবশ্যই। আমার প্রশ্ন হলো যেটা, যে যে তুলনায় ক্রিকেট বাংলাদেশের এগিয়ে গেছে, সারা বিশ্বে বাংলাদেশের ক্রিকেট টিমটা সমাদৃত হয়, সেই তুলনাতে ফুটবল কেন এগোতে পারছে না? এখানে কি কি প্রতিবন্ধকতা আমাদের রয়েছে এবং সরকারিভাবে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি? দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটা হলো আমাদের ক্রিকেটার মানে খেলোয়াড়রা যারা রাজনীতিতে অংশ নিয়েছে এবং একজন খেলোয়াড় থেকে যখন রাজনীতিবিদ পরিণত হয়েছে, তাকে কিন্তু আবার খেলোয়াড় হিসেবে পাওয়াটা সম্ভব হয় না, এক প্রকার অসম্ভব হয়ে যায়। তাহলে আমরা কিন্তু সেই হিসেবে আমাদের অনেক দক্ষ খেলোয়াড়কে হারিয়েছি। সেক্ষেত্রে আমরা দক্ষ খেলোয়াড় প্রস্তুতি আপনি কি সাকিব আল করছি? হাসানের কথাই কি বলছেন? মানে আমরা সহজ সরল উত্তর জানতে চাই, এখানে সরাসরি না, বলতে চাই। আমরা অনেকের কথাই বলছি। অনেক ক্রিকেটারই আমরা সাকিব আল হাসানকে সামনে দেখতে পাই, তাকে ফ্রন্টে দেখতে পাই, সে এমপি হয়েছে, কিন্তু অনেকে এমপি না হয়েও কিন্তু রাজনীতির সাথে আছে, তাই না? তো তাকে কিন্তু অনেকে চেনে না, কিন্তু হয়তো সে রাজনীতিতে আছে। তো এখানে আমরা খেলোয়াড়কে হারাচ্ছি। এই খেলোয়াড় তৈরিতে সরকারিভাবে আমরা কি সেটা কি উদ্যোগ তামিম নিচ্ছি? ইকবাল? যে আপনার কাছ থেকেই শুনতে চাই, তামিম ইকবাল কেন মনে হচ্ছে যে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন? কারণ দেখেন, মাশরাফি, তারপর তামিম ইকবাল, সাকিব আল হাসান, তারা রাজনীতিতে যুক্ত হয়েছে, কিন্তু সাকিব একটা পোস্টার বয়, সব কিছুতে সাকিবকে টানা হয়। আমি একজন সাকিবের ডাইহার্ট ফ্যান, আপনি বলতে পারেন আপনি কি তামিমের বিরোধিতা করতেছেন? না, তামিম বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান ওপেনিংয়ে, কিন্তু সাকিব বিশ্ব সেরা। এই ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে বিসিবি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আমি একেবারে একমত, মানে কি একমতেরও বেশি যদি কিছু থাকে সেটা, কারণ এই কম্পিটিটিভ লেভেল যেটা হয়ে গেছে, আপনি ওয়ার্ল্ড লেভেলে কম্পিটিশন করার জন্যে আপনি ধরেন ইভেন প্লেয়াররা, মানে আপনি বিরাট কোহলি নর্মাল পানি খায় না, আই এম জাস্ট এক্সপ্লেনিং ইউ, যে ভাত খায় না বলে গত 5 বছর ধরে। সো হোয়াট আই এম সেইং, আপনি যদি সেম থিং আপনি আজকে ফুটবলার মেসি বলেন, রোনাল্ডো বলেন, এই বলেন, ওদের যদি লেভেল অফ ট্রেনিং অ্যান্ড লেভেল অফ ডিসিপ্লিন, ডেডিকেশন, আমরা যখন ক্রিকেট খেলেছি আমরা কী করছি, নটরডেম কলেজে পড়েছি, 3টার সময় ওয়ারি ক্লাবের নেটে গেছি, 2 ঘন্টা প্রায় শেষ। কিন্তু এখন কিন্তু আপনার ক্লাব ক্রিকেটেরও 5 ঘন্টা 7 ঘন্টা প্র্যাকটিস হচ্ছে, পার্সোনাল প্র্যাকটিস করছে। তো সুতরাং ওনার কথায় আমি একদম 100% এগ্রি করি, আপনি দুটো কাজ করতে পারবেন না এখন। আমি একটু ডিফার বলবো না, আমি একটু ভিন্নভাবে প্রশ্ন করতে চাই যে আসলে এই সুযোগগুলো কীভাবে তৈরি হয়। যেমন একটা প্লেয়ার খেলা রানিং অবস্থায় সে আবার মানে একটা দলের পক্ষে কাজ করছে বা সদস্য হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের স্পোর্টস পলিসি আইনে সেটা ধরতে বা বাধা দিতে পারবেন না। এই যে আইনের যে ফাঁকফোকরটা রয়েছে, আমার মনে হয় এটাকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সুনির্দিষ্ট আইন করা প্রয়োজন। এবং দেখেন শুভঙ্কর ফাঁকিটা কোথায়, যে ক্রিকেটের কথাগুলো আলোচনা চলতেছে তারা কিন্তু বিসিবির কেন্দ্রীয় চুক্তি আওতায় ছিল। বিসিবি কি একটা আপনার সরকারের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এনএসসির আন্ডারে। সুতরাং আপনি কিন্তু এখানে মানে সরকারের একজন এবং এমপ্লয়ি ধরতে গেলাম, কোনকার এমপ্লয়ি কন্ট্রাক্ট ভিত্তিক, পারফরমেন্স ভিত্তিতে। কিন্তু আবার সরকারের একটা আইন রয়েছে, যদি আপনার সরকারের কোনো সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তাহলে কিন্তু আবার আপনি নির্বাচন করতে পারবেন না। তো এই যে এরকম একটা কনফ্লিক্টিং চলাকালীন পথ চলাকালীন এই যে কনফ্লিক্টিং যে বিষয়গুলো রয়েছে, আবার দেখেন যে এখানে সে নির্বাচন করতেছে, বিসিবি থেকে কিন্তু কোনো বাধা দিতে পারতেছে না। আমার মনে হয় এখানে সুনির্দিষ্ট আইন করা উচিত বিসিবির, যেহেতু বিসিবি এখন মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেক্ষাপটে, এবং সেখানকার প্লেয়াররাই আপনার এখানে নির্বাচন করে থাকে। কারণ আমরা দেখেছি যখন 90 দশকে বিসিবি কি তাকে, আমার প্রশ্ন যে বিসিবি কি তাকে বাধা দিতে পারে? সাংবিধানিক অধিকার তার যে কোনো নির্বাচন করার, যদি সে চুক্তিভিত্তিক না হয় সেক্ষেত্রে কি হবে? তখন তার সাংবিধানিক অধিকার কি? চুক্তিভিত্তিক যদি বিসিবি কন্ট্যাক্টে থাকে, মানে কেন্দ্রীয় চুক্তি থাকে, আমার বিসিবি স্পষ্ট বলা উচিত চুক্তিতে থাকলে হলো, আর না থাকলে সে কোনো কিছু করতে পারবে না, এরকম যেতে পারবে না। আর যদি বিসিবি সে কেন্দ্রীয় চুক্তিতে না থাকে, তখন সেই ক্ষেত্রে বিসিবি যেটা বলতে পারে যে আমাদেরকে অবহিত করুন, অ্যাটলিস্ট অবহিত করুন। শুধু বিসিবিকে তখন বিসিবি সিদ্ধান্ত নেবে তাকে দলে রাখবে কি রাখবে না। আচ্ছা, আর কেউ কি এই বিষয়ে, রাজনীতি বিষয়ে খেলোয়াড়দের বলবেন? 2 ফেডারেশনের জন্যই, সব ফেডারেশনের উদাহরণ আছে। ফুটবলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত, সাকিব আল হাসান তো ছিলেনই, মাশরাফি বিন মুর্তজা ছিলেন। ধন্যবাদ। আপনি রাজীব ভাই আমিনুলের কথা বলেন, আমিনুল হকের কথা বলছিলেন। আমিনুল হক কিন্তু খেলা ছেড়ে দিয়ে, একদমই তাই, রাজনীতিতে এসেছেন। আর খেলা ছাড়ার অনেক বছর পরে, খেলা ছাড়ার অনেক বছর পর। আর সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা দুইজনই কিন্তু আপনার ন্যাশনাল টিমে খেলা অবস্থাতে
আপনার একটা আমি ছোট উদাহরণ দিতে চাই, যদি ইয়ে হয়, Please. অ্যালাউ করেন। সেটা হচ্ছে 2018 সালে যখন নির্বাচন হয়, তার কিছুদিন পরই সে নির্বাচনী ক্যাম্পেইন, ইলেকশনে জয়লাভ সব কিছু করার পরে, নির্বাচনী ব্যস্ততার পরে কিন্তু বিশ্বকাপ ছিল 2019 সালের। আপনি মাশরাফি বিন মুর্তজার কথা বলছেন। মাশরাফি সেটার অধিনায়ক ছিলেন। তো মাশরাফির পারফরমেন্স কতটা কি ছিল সেটা দর্শকরা বিচার করবেন। আমার কাছে মনে হয় এই জায়গাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের খুবই জরুরি আর কি। আচ্ছা, ফেডারেশনে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকেন, এমপিরা থাকেন, সেটা আপনি কি বলবেন? দুই ফেডারেশনেই ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমরা মনে করি। হ্যাঁ, এটা এখন বাংলাদেশের, এটা তো অতীত থেকে হয়ে আসছে আর কি। প্রথম বাংলাদেশের স্বাধীনতার আগের থেকেও এই জিনিসই হয়ে আসছে। আমি বদিউজ্জামান মিলন, সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার। আসলে এই প্রসঙ্গ যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, আমি একটু উদাহরণ দিতে চাই আমাদের তারকা ফুটবলার সালাম মুর্শেদি। সালাম মুর্শেদি যদি খেলোয়াড়ি পরিচয় ধরি, সবচাইতে বড় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি ফুটবলের যখন রাজনীতিক ব্যক্তিত্ব হয়ে গেলেন এবং তার শরীরে বা তার গায়ে যখন একজন রাজনৈতিক তকমা লেগে গেল, তখন কিন্তু তাকে আমরা ভিন্ন চোখে দেখা শুরু করলাম। এবং আমি যদি বলি যে তিনি ফুটবলার হিসেবে ফুটবলকে কতটুকু উন্নতি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি যে তিনি ছিলেন ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাকে দিয়ে আসলে ফুটবলে কতটুকু উন্নতি হয়েছে সেই প্রশ্ন কিন্তু ফুটবল ফেডারেশন, আমরা যারা ফুটবল রিলেটেড নিউজ করি আমরা জানি। এখন বর্তমান পরিপ্রেক্ষিতে আমি জানি সালাম মুর্শেদির কী অবস্থা। সো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার ওই নিজের যখন তার চিন্তা চেতনায় যদি থাকতো যে আমি ফুটবলকে উন্নতি করব, আমার রাজনীতি ব্যক্তিত্ব হওয়ার দরকার নাই, সে কিন্তু চাইলেই পারতেন। কারণ তিনি কিন্তু ব্যবসায়ী হিসেবেও অনেক প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। যে পদে ইমরুল ভাই এই মুহূর্তে, ইমরুল ভাইয়ের রাজনৈতিক ইচ্ছা আছে কিনা আমি জানবো। তার আগে মনে করি যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওই সংগঠনগুলোতে না যাওয়াটাই উত্তম, এবং আমার কাছে এটাই মনে হয়। আমরা ইমরুল ভাইয়ের মন্তব্য শুনবো, তার আগে জি আপনি একটু যোগ করতে চাচ্ছেন। আমি আনিকা নোয়ার। আমি প্রশ্ন করতে চাই যে খেলোয়াড়রা কি নিজে থেকে তারা রাজনীতিতে আসতে যাচ্ছে, নাকি রাজনীতির এই দলগুলো তাদেরকে আগ্রহী করছে, তাদেরকে আটক করছে, উৎসাহিত করছে? এই প্রশ্নের উত্তর আসলে খুব কঠিন। এখানে আমরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু এটা দুটো আমার বাইরের থেকে দৃষ্টিতে মনে হয় এটা আসলে ভাইস ভার্সা। ব্যক্তি যেমন রাজনৈতিক দলগুলোকে কিংবা এমপির পদ নিয়ে এগিয়ে যেতে চায়, দলগুলো তাদের ইমেজকে কাজে লাগিয়ে আসলে তাদের প্রভাবটাকে আসলে ব্যবহার করতে চায় কিংবা বাড়াতে চায়, এটা বোথ হয়ে।